তাহলে আজকে আজকে তোমাদের ক্লাসে পড়াবো মালিকানা সত্য নির্ণয়। আজকে পড়াবো কি মালিকানা সত্য নির্ণয়। এটা তোমার এই দ্রুত রাজাখিলা পদ্ধতির যে অধ্যায়টা আছে তৃতীয় অধ্যায়, তারপরে আছে তোমার এই যে জাবেদা অধ্যায়। এই তৃতীয় অধ্যায় এবং জাবেদা যে অধ্যায় আছে পঞ্চম ষষ্ঠ অধ্যায়, এই দুটো অধ্যায়ের মধ্যে সাধারণত মালিকানা সত্য আছে। অর্থাৎ মালিকানা সত্য বলতে তোমার বোঝায় এই যে হিসাব সমীকরণের মধ্যে এর সমান এল প্লাস ই করছো না, তোমার ওই হিসাব সমীকরণের মধ্যে কি করছো এর সমান এল প্লাস ওই, এই যে ওই করছো, এই যে ওইটা হলো তোমার মালিকানা সত্য। তাহলে আমরা ওইটার মধ্যে কি করতাম, বিবরণী ছকের মধ্যে ওইটার মধ্যে আমাদের কি আসতো, প্রথমে মূলধন আসতো। আমরা যে সব মূলধনগুলি আনি প্রথমে কি করতাম, মূলধনগুলি আনতাম, ঠিক আছে। এই মূলধনের সাথে যে সব হিসাবের মধ্যে আয় এবং ব্যয় আছে শুধুমাত্র এই হিসাবগুলি এখানে আসবে। যেমন মালিকানা সত্য কোন সময় বাড়ে, যখন আয় হয়। অর্থাৎ মালিকানা সত্য থেকে যত প্রকারের আয় আছে সকল প্রকার আয়গুলি কি হবে, যোগ হবে। আর যত প্রকার ব্যয় আছে ব্যয়গুলি কি হবে, বিয়োগ হবে। তোমরা বুঝতে পারছো? আচ্ছা আমি আবার বলি, প্রথমে আমরা কি লিখবো, মূলধন মালিকানা সত্য। প্রথমে আমরা বলবো কি মূলধন। যেমন একটা লোক কি করে নগদ টাকা, কম্পিউটার, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা অথবা ব্যাংক জমা এগুলি নিয়ে তো ব্যবসা আরম্ভ করে নাকি। যখন এগুলি নিয়ে ব্যবসা আরম্ভ করবে তখন এটাকে বলা হয় কি মূলধন। এই মূলধনগুলি আমরা প্রথমে লিখবো। মূলধন থেকে যত প্রকার আয় আছে পরবর্তী লেনদেনের মধ্যে আয়গুলি আমরা কি করব, যোগ করব, এবং যত প্রকার ব্যয় আছে ব্যয়গুলি আমরা কি করব, বিয়োগ করব। তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো? আয়গুলি যোগ হবে, ব্যয়গুলি কি হবে, বিয়োগ হবে। এখন যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে, ব্যক্তিগত প্রয়োজন যদি উত্তোলন করে মালিকানা সত্য বাড়ে না কমে, কমে, তাহলে কি হবে, বিয়োগ হবে। তো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলনের মধ্যে আরো আছে কি আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম। অর্থাৎ আমি যদি তোমাকে চারটা লিখে দিই, অর্থাৎ আমি যদি তোমাকে সূত্রটা লিখে দিই, তাহলে সূত্র লিখলে কি হবে দেখো। প্রথমে মূলধন, এই চারটা তোমরা সবাই লিখবা। প্রথমে মূলধনগুলি লিখবা। ধরো মূলধন তুমি পণ্য দ্রব্য আনছো, আসবাবপত্র আনছো, দালান কোঠা আনছো কিনা, তাইলে এটার মধ্যে কি করবা, যোগ করে লিখবা। অর্থাৎ ধরো মূলধন আনছো তুমি নগদে 50,000 টাকা আর আসবাবপত্র আনছো 50,000 টাকা, তাহলে টোটাল মূলধন হলো কত টাকা, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা তোমরা এখানে লিখবা। লেখার পরে যত প্রকার ব্যয় আছে, অর্থাৎ ব্যয়গুলি কি হবে, বিয়োগ। যত প্রকার ব্যয় আছে ব্যয়গুলি কি হবে, বিয়োগ। আর যত প্রকার আয় আছে আয়গুলি কি হবে, যোগ। অর্থাৎ ব্যয়গুলি হবে বিয়োগ আর আয়গুলি হবে কি, যোগ। এখন যদি বলো এমন একটা এন্ট্রি আসছে যে লেনদেনের মধ্যে আয়ও নাই ব্যয়ও নাই। মনে করো কারবারের জন্য আমার নতুন আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। কারবারের জন্য আসবাবপত্র ক্রয় করছো কত, 20,000 টাকা। তাহলে একদিকটা তোমার আসবাবপত্র বাড়ছে, আর একদিকটা নগদ টাকা কি কমছে। তার মানে এটার মধ্যে আয় হিসাবও নাই ব্যয় হিসাবও নাই। অর্থাৎ একটা আসবাবপত্র সম্পদ হিসাব, আবার নগদ যেটা আনছো এটাও কি সম্পদ হিসাব। তার মানে এটা এই মূল মালিকানা সূত্রের মধ্যে আসবে না। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে লেনদেনের মধ্যে আয়ও নাই ব্যয়ও নাই, এটা মালিকানা সূত্রের মধ্যে আসবে না। তাহলে মূলধনের সাথে আমরা যত প্রকার ব্যয় আছে ব্যয়গুলি কি করবো, বিয়োগ করবো। যত প্রকার আয়গুলি আছে আয়গুলি কি করবো, যোগ করবো, ঠিক আছে। আচ্ছা, এবার এর থেকে আরেকটা বিয়োগ হবে, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত প্রয়োজনে যদি তুমি উত্তোলন করো, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন কি কি উত্তোলন হতে পারে, যেমন নগদ উত্তোলন। আবার ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু আরো দুইটা উত্তোলন আছে, যে দুইটা উত্তোলন অধিকাংশ পরীক্ষাতে আসে। যেমন একটা হচ্ছে আয়কর, আরেকটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে এই চারটা তোমরা অবশ্যই খাতায় লিখবো। এটাই তোমার সূত্র, মালিকানা সূত্র নির্ণয় সূত্র। অর্থাৎ তোমার যত প্রকার মূলধন আছে মূলধনগুলি আগে লিখবা। মূলধন থেকে যত প্রকার ব্যয় আছে ব্যয়গুলি কি করবা, বিয়োগ করবা। যত প্রকার আয় আছে আয়গুলি কি করবা, যোগ করবা। তারপরে ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করে উত্তোলন বিয়োগ করবা। আয়কর যদি ওটা আয়কর থাকে, যে আয়কর প্রদান করলো 2,000 টাকা, আয়কর তো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে এটা উত্তোলন হিসাবে বিয়োগ হবে। জীবন বীমা প্রিমিয়াম যদি থাকে এটাও কি বিয়োগ হবে, কারণ এগুলি মালিকের কি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। কি বুঝতে পারতেছো নি, বুঝতে পারতেছ? আচ্ছা, তাহলে এইগুলি হলো। এখন এর মধ্যে আবার ব্যতিক্রম দু একটা এন্ট্রি আছে। যেমন মনে করো, ধরো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করে পরীক্ষা দিলে, কিন্তু আসে ইম্পর্টেন্ট একটা এন্ট্রি। এসএসসি পরীক্ষার মধ্যে এটা অনেক সময় আসে যে ব্যক্তিগত প্রয়োজনে কি পণ্য উত্তোলন। আচ্ছা, পণ্য উত্তোলন করলে এর মধ্যে কয়টা হিসাব আছে, দুইটা হিসাব।
একটা দেখো উত্তোলন, আরেকটা কি ক্রয়। একটা উত্তোলন, আরেকটা কি ক্রয়। আচ্ছা উত্তোলন কি যোগ হবে না বিয়োগ হবে? মালিকানা সূত্র মূলধন থেকে বলো বিয়োগ। উত্তোলন কি হবে? বিয়োগ। আচ্ছা যখন উত্তোলন বিয়োগ হবে তাহলে ক্রয় কি হবে? আর উত্তোলনও বিয়োগ হয়, আবার ক্রয়ও কি একটা ব্যয়জাতীয় হিসাব। এটাও তোমার মালিকানা সূত্রের মধ্যে আসবে। যখন এরকম পূর্ণ উত্তোলন থাকবে ওই ক্ষেত্রে উত্তোলন মালিকানা সূত্র থেকে যেমন বিয়োগ হবে, আর এই ক্রয়টা কি হবে? যোগ হবে। এই ক্রয়টা কি হবে? যোগ হবে। কারণ তুমি যখন ক্রয় করছিলা তোমার ব্যয় কি করছিল? বাড়ছিল। যার জন্য মালিকানা সূত্র মূলধন থেকে ক্রয়টা কি করছিলা? বিয়োগ করছিলা। যেহেতু এখন পণ্য উঠাইতেছ তোমার ক্রয় কি কমতেছে, তাহলে ব্যয় আসলে কি হয়? যোগ হয়। ব্যয় আসলে কি হয়? যোগ হয়। এই জন্য উত্তোলনের পর বিয়োগ হবে, আবার ক্রয় কি হবে? তোমার যোগ হবে। তাহলে বুঝতে পারছো তো? তাহলে মোটামুটি এই হিসাব, এই ধরনের হিসাব আছে। আর কয়টা? যে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্য কি পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণের হিসাবের মধ্যে দুইটা, একটা হলো বিজ্ঞাপন আর একটা কি ক্রয়। অর্থাৎ যে সকল লেনদেনের মধ্যে একটা ব্যয় এবং পরেরটা ক্রয় থাকবে, একবার ব্যয়টা কি হবে? বিয়োগ হবে, আবার এই ক্রয়টা কি হবে? যোগ হবে। অর্থাৎ এই এন্ট্রিটা দুইবার আসবে। ওকে। আচ্ছা এখন আমরা একটা অঙ্ক করবো। এই যে মালিকানা সূত্র নির্ণয় তারিখ 2017 জুলাই। এটা হচ্ছে তোমাদের এই যে দেখো হিসাব বিজ্ঞান বইয়ের 36 পৃষ্ঠা 5 নম্বর অঙ্কটা। 36 পৃষ্ঠা 5 নম্বর অঙ্কটা দেখো। দেখো এখানে গো কিউ ট্রেডার্সের জুলাই মাসে শেষে মালিকানা সূত্রের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা এর মধ্যে দেখো প্রথমে মূলধন আনা হলো। প্রথমে মূলধন আনা হচ্ছে কিভাবে? দেখো মূলধন আনা হলো। তুমি কি কিভাবে মূলধন আনতেছো? দেখো তো এই যে মূলধন আনতেছো তুমি, নগদ আনতেছো কত? 1,20,000 টাকা। নগদ আনতেছো কত? 1,20,000 টাকা। হ্যাঁ, আর নগদ আনতেছো 1,20,000 টাকার পণ্য, তাহলে দেখো 75,000 টাকা কি পণ্য। তাহলে পণ্য আনতেছো কত? 75,000 টাকা। তাহলে টোটাল তুমি মূলধন আনছো কত? 1,95,000 টাকা। দেখো 1,95,000 টাকা হলো তোমার টোটাল কি মূলধন। এখন আমরা এটা থেকে আমরা কি করব? পরবর্তী যোগ বিয়োগগুলি আমরা করব। যেমন 4 নাম্বার এন্ট্রি আছে। দেখো এই যে তোমরা দেখো 4 নাম্বার এন্ট্রি। এই যে 4 নাম্বার এন্ট্রি আছে নগদে 66,000 টাকার আসমাত্র ক্রয় করা হলো। তার মানে প্রত্যেকটা লেনদেনের মধ্যে হিসাব থাকে কয়টা? দুইটা। এর মধ্যে কি একটা আসমাত্র হিসাব আর একটা নগদ হিসাব। যেহেতু আসমাত্র সম্পদ নগদান সম্পদ, তার মধ্যে এটার মধ্যে কি নাই? আয়ও নাই, ব্যয়ও নাই, এটা আসবে না। তারপরে দেখো ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, এটা কি লেনদেনই নয়, তাহলে এটা আসবে না। নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এখন এটা লেনদেন। নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এটার মধ্যে কি কি হিসাব আছে? একটা হলো ক্রয়, আর একটা হচ্ছে নগদান। তাহলে ক্রয়টা কি আয় না ব্যয়? ব্যয়। তাহলে এটা কি হবে? জুলাইয়ের কত তারিখ? 12 তারিখ বিয়োগ হবে। অর্থাৎ নগদে ক্রয়, নগদে ক্রয় কত? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা কি হবে? বিয়োগ হবে। তাহলে হলো কত? 1,65,000 টাকা। ঠিক আছে না বিয়োগটা? তারপরে দেখো কি আছে, মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দিল, এটা কোনো লেনদেনই না, তার মানে আসবে না। মনিহারি ক্রয় বাবদ 8,000 টাকা প্রদান করা হলো 20 তারিখ। তাহলে মনিহারি দ্রব্য ক্রয় করছে, এটা আয় না ব্যয়? মনিহারি দ্রব্য ক্রয় করলে নগদ টাকা কমে না, এটা ব্যয়। তাহলে মনিহারি ক্রয় কত টাকা? মনিহারি ক্রয় হচ্ছে তোমার 8,000 টাকা। তাহলে মনিহারি ক্রয় 8,000 টাকা। তাহলে 8,000 টাকা বিয়োগ করো, কত টাকা হচ্ছে? 8,000 টাকা বিয়োগ করলে 80,000 লিখে ফেলছি। 8,000 তাহলে 0,0,0,0 8 7 15 88 1,57,000 টাকা। তারপরে দেখো আর কি আছে। তারপরে চেকে পণ্য বিক্রয়, চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। তাহলে চেকে বিক্রয় করলে কি আয় না ব্যয়? 25 তারিখ কি বিক্রয়? চেকে বিক্রয় আয়। তাহলে এটা লিখবে কি? চেকে বিক্রয়। তাহলে চেকে বিক্রয় হলে কি হয়? আয় কত হাজার টাকা? 80,000 টাকা। তার মানে 80,000 টাকা এর সাথে কি হবে? যোগ। তাহলে যোগ করলে 0,0,0,7 8 5 13 88 2,37,000 টাকা। তারপর আমাদের সর্বশেষ এন্ট্রি দেখো, মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। আচ্ছা মালিক কর্তৃক উত্তোলন করলো, আমি চার্টের মধ্যে দিয়েছিলাম কি যে মালিক কর্তৃক যদি উত্তোলন করে তাহলে কি হবে? যোগ না বিয়োগ? বিয়োগ। অর্থাৎ এটা হচ্ছে 30 তারিখ। 30 তারিখ মালিক কর্তৃক উত্তোলন হচ্ছে
শুধু উত্তোলন দিলে হয়, অথবা নগদ উত্তোলন দাও, অথবা মালিক কর্তৃক উত্তোলন, এটাও তুমি দিতে পারো। কত টাকা? 5,750 টাকা। তাহলে এটা কি হবে? বিয়োগ 0, 5, 2, 8, 2 আছে 6, 1, 2,31,250 টাকা। এটাই হচ্ছে আমার কি মালিকানা সত্ত্ব নির্ণয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, এইভাবে তোমরা মালিকানা সত্ত্ব, এটা আরেকটা নামে আসে যে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তাহলে এইভাবে যদি আসে তোমরা অবশ্যই পরীক্ষা দিবা। আর একটা কথা মনে রাখবে, এসএসসি পরীক্ষাতে প্রতি বছর অবশ্যই একটা না একটা এরকম অঙ্ক থাকবে। ধন্যবাদ।